হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আজকে হচ্ছে বুধবার, আর এখন এই যে 7:15 ম্যাগি জাস্ট বেরোলো। চলো দেখি। কি যে দেখে, আমি তো আজ অবধি বুঝতেই পারলাম না। সত্যি বাপিরও অনেক ধৈর্য। এই যে বসলো। আর এই যে আকাশ বাতাসের অবস্থা এই একদমই সুবিধের না, চাপ হয়ে আছে। বর্ষাকালে যেরকম ওয়েদার থাকে সেরকম আর কি। যাই হোক, ওয়াশিং মেশিন আর 10 মিনিট বাকি আছে। কাপড় জামাগুলো কোনো দিন শুকোচ্ছে না জানো, এইরকম চাপ ওয়েদার তো। সেই দুপুরে যখন এসি চালাই, সেই এসির এতে শুকোয়, মানে এসির যে ঠান্ডা হাওয়া সেইখানে তাইতে শুকোয়। এ রোজকার ব্যাপার হয়ে গেছে। যাই হোক, চলো পরে আসছি। শেষ হয়ে গেছে ওয়াশিং মেশিন, ম্যাগির আসারও টাইম হয়ে গেছে। ভাবলাম যাকগে চটপট একটু কাপড় জামাগুলো শুকোতে দিয়ে দিই। এমনিতেই তো ওয়েদার খারাপ, আর যদি দেরি করি যা একটু হাওয়া পাবে সেটাও পাবে না হয়তো। এখন উপস্থিত, একটু ওয়েট করি। ম্যাগির আসার সময় প্রায় হয়ে এসছে, মিনিট 3-4-5 বাকি আছে। আজকে বাচ্চুদাকে টুকটাক একটু বাজার করতে দিয়েছি, মানে সেরম সবজিপাতি কিছু না, আলু পেঁয়াজ আর কুচো চিংড়ি আনতে দিয়েছি, একটু ট্যাংরা মাছ আনতে দিয়েছি। ওই কাতলার পেটি আমার আর একদম ভালো লাগছে না। উফ, কাতলার পেটি না আমার মানে কি জানি একটা অরুচি টাইপের হয়ে গেছে, একদম ভালো লাগে না। ট্যাংরা বলেছি, এবার উনি বললেন ট্যাংরা মাছ সবসময় পাওয়া যায় না, দেখা যাক, না পাওয়া গেলে ওই কুচো চিংড়ি আনতে বলেছি, ওই দিয়েই আমার হয়ে যাবে। উনি আবার কালকের পর একদিন শুক্রবার দিন কাজে আসবেন না, ওনার সেই গতবারে দাদা মারা গেছিল, তার বাৎসরিক কাজ তো বলে গেছেন, মানে বলে দিয়েছেন আর কি আগের থেকে। যাই হোক, আমার তো আর যা আনানোর আনিয়ে নিচ্ছি। কালো জামও বলেছি, দেখি উনি পান কি না। এই টুকটাক সবজিপাতি কিছু না, ও যা আছে এখন চলে যাবে আমার। এক কাঁড়ি আনলেই তো করতে হয় বলো। উফ, আকাশে একদম মেঘ ছাতার মতো আসছে। যাই হোক, পরে আসছি, একটু পাখার তলায় বসি। এই যে সবেমাত্র বললাম বসবো, এসে গেছে। এখন এদিক সেদিক দেখছি মাম্মাম কি করেছে, ওকে ছাড়া ওর মিস হয়ে গেছে বলো। এত সন্দেহবাতিক না যে কি বলবো। হ্যাঁ, এদিকেও দেখছে, কাপড় জামা শুকোতে পড়ে গেছে। চলে নাবো দয়া করে। কি দেখছো? দেখার কি আছে? ওসব সিকিউরিটিদের এখন ডিউটি চেঞ্জ হচ্ছে। চলো। কোথায় কুচো চিংড়ি দিয়ে রান্না করব প্ল্যান করেছিলাম, কিছুই এনে দেননি বাচ্চুদা। কিছুই নাকি আজকে বাজারে পাওয়া যায়নি, কি বলবো বলো। উনি কালকে এনে দেবেন। এবার কালকে আমি জানি ওনার মাছের অর্ডার আছে, তার মানে উনি কালকেই মাছের দোকানে যাবেন, মাছের দোকান থেকে কালকেই সব কিনবেন। এই হলো ব্যাপার। সেখানে আমি আবার ইন্টারকম বাজছে, সিকিউরিটি আসছে, আমাদের এখানে মিটিং আছে, তার জন্যে সই করাতে। আমি তো আর নিচে নামিও না, কিছু না। আমি বললো যে আমি কি আসবো, বললাম হ্যাঁ আসুন, আমি সই করে দিচ্ছি। আবার কি
এইসব মিটিং হতেই থাকে। পাঁপড়ের তরকারি অনেকবার দেখিয়েছি, আর আমি ডিটেলে শেয়ার করছি না। পাঁপড়ের তরকারি কোথায় চিংড়ি মাছ আর কোথায় পাঁপড়ের তরকারি বলো? অবশ্য পাঁপড়ের তরকারিটাও আমার খুবই ভালো লাগে। চেয়েছিলাম এক আর করছি আর এক, বলো। এই যে আমার পাঁপড়ের তরকারি একদম রেডি। আলুটা আগে সেদ্ধ করা ছিল, তাই তার চটপট হয়েও গেল। পাঁপড়ের তরকারিতে লঙ্কা বার করে রেখে লঙ্কা দিতে ভুলে গেলাম, বলো। এই একটা ডিম ফাটা, সেটাকে আজকে পোচ করে নেব। এ তো সেদ্ধ করা যাবে না, সব বেরিয়ে যাবে। আর এই একটু নারকোল আছে, নারকোল ভাজা করব। হয়ে যাবে, আমার অনেক রকমই আছে। আগে জানলে না কিমাটা বার করে রাখতাম, একটা কিমা আছে তো কিমার তরকারি করে নিতাম। আমি জানি উনি আনবেন ঠিক, কি বলবো আর, দুঃখের কথা আর কি বলবো। ম্যাগির আজকে শুধু চিকেন আর রাইস, আর কিছু নেই, সবজি পাতি কিছু দিইনি। ডিমটা ফাটাই ছিল। এই যে পোচের এই অবস্থা। এটা ডাল সেদ্ধ আছে, একদম জল ছাড়া। একটু সর্ষের তেল আর নুন দিয়ে মেখে নিলাম। এটাও আছে, উচ্ছে সেদ্ধ আছে, আর এই নারকোল ভাজা আছে। আর কি চাই বলো তো? অনেক কিছুই হয়ে গেল নয় নয় করে। এদের দেখো খাবার দিয়ে দিয়ে আমি এবারে সত্যি ফতুর হয়ে যাব। দেখেছো, জানলা দিয়ে দেখে, আবার এখানে দুজন আছে, এদিক দিয়ে দেখছে, ফলো করছে আমাকে, যে মাটা কোথায় গেল, কোথায় পালালো আমাদের না দিয়ে। প্রচুর বার দিয়েছি। বসলাম ব্রেকফাস্ট নিয়ে, এখন 10টা বাজতে 12-13 মতো হবে। আমার এক বন্ধু একটা গল্প পাঠিয়েছে আমাকে হোয়াটসঅ্যাপে, সেটা আজকে ভোরবেলা পড়েছি, খুবই ভালো লাগলো। কিন্তু এত বড় না, তোমাদের সঙ্গে যে শেয়ার করব তোমরাই বোর হয়ে যাবে। মানে বিশাল, ছোটোখাটো হলে তোমাদের সঙ্গে শেয়ার করি, বাট জিস্টটা বলছি। মানে নাটশেলে একজন বাবা, সে নিজের মৃত্যুকে প্রিপেড মৃত্যু করে গেল, সেইটার ওপর এত ভালো লাগলো। এবং পুরোপুরি বাস্তব কথা। তার এক মানে স্ত্রী মারা গেছে, এক ছেলে এক মেয়ে। ছেলে আমেরিকায় ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ও লাখ লাখ টাকা মাইনে পায়। আর মেয়ে দুবাইতে নার্স। সেও বিশাল ব্যাপার। কারুরই টাইম হয় না বৃদ্ধ বাবাকে এসে দেখবে বা কিছু। বাবার 16,000 টাকা পেনশন, তার মধ্যে 10,000 টাকা চলে যায় বাড়ি ভাড়া দিতে, আর বাকি থাকে 6,000। তার মধ্যে ওষুধপত্র, ওনার আবার কিডনি ফেলিওর হয়েছে, তার ডায়ালিসিস চলে। মানে কোনো মতে জাস্ট জলমুড়ি, এই আলু ভাত, এই আলু সেদ্ধ ভাত, এই সব খেয়ে ওনার দিন চলে। ছেলেমেয়েরা কিন্তু বিরাট লাক্সারিতে আছে। রবিবার রবিবার ভদ্রলোক মানে ছেলেকে আর মেয়েকে কল করেন এখান থেকে। এই ঘটনাটা, মানে এই ভদ্রলোক কিন্তু থাকেন কেরালায়। তো রবিবার রবিবার উনি ওনার ছেলে মেয়েকে কল করেন, কিন্তু তাদের কোনো টাইম নেই, তারা বিরাট বিজি।
কথা বলবারও টাইম নেই, বলে এখন রাখো পরে কথা হবে। এ রেগুলারের ব্যাপার। ডায়ালিসিসও উনি চালাতে পারলেন না, বন্ধ করে দিলেন, কেননা ডাক্তার বলেছে এখন আর ডায়ালিসিসে হবে না, আপনাকে অপারেশন করতে হবে, কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। সে তো মানে লাখ লাখ টাকার ব্যাপার, উনি মানে ভাবতেই পারেন না। ওনার খাওয়াই জোটে না, তো উনি কি করে অত টাকা জোগাড় করবেন বলো। শেষে উনি চিন্তা করলেন, একটা ডায়েরি কিনলেন, সেই ডায়েরিতে উনি সমস্ত লিখে লিখে রাখলেন। মানে উনি শ্মশানে গিয়ে শ্রাদ্ধ করেছে, মানে নিজের জায়গা প্রিপেড করেছেন টাকা দিয়ে, নিজের জন্যে কাঠ চুল্লিতে দেবেন, মানে চুল্লিতে উনি উঠবেন, তার কাঠের দাম দিয়েছেন, দিয়ে সেটা বুক করে মানে পে করেছেন। তারপরে উনি ওনার একটা ফটো বাঁধিয়েছেন, সেটাও নিজের খরচায়। একটা মালা কিনে এনেছেন, সেটাও নিজের খরচায়, তার গলায় পরিয়ে, মানে নিজের গলাতেই পরিয়েছেন ফটোতে। মানে সমস্ত প্রিপেড করে গেছেন। তারপরে ওনার অবস্থা হঠাৎই খুব খারাপ হয়, তো পাশের এক প্রতিবেশী তাকে হসপিটালে নিয়ে যায়। সেখান থেকে সেই প্রতিবেশী তার ছেলেকে ফোন করে যে তোমার বাবার অবস্থা খুব খারাপ, তুমি এক্ষুনি এসো। ছেলে বলে আমার এখন একটা প্রজেক্ট চলছে, 3 সপ্তাহ আগে আমি যেতে পারবো না, আমার প্রজেক্টটাকে কমপ্লিট করে অফিসে হ্যান্ড ওভার করবো, তারপরে আমি 3 সপ্তাহ পরে আসতে পারবো, এখন আমি আসতে পারবো না। মেয়েকে ফোন করলো, মেয়ে বলল আমার টিকিটের দাম এখন প্রচণ্ড বেশি, এখন আমি যেতে পারবো না, এত টাকার টিকিট আমার কাটবার মানে কেটে আমার যাওয়ার মতো কোনো মানে অবস্থা নয়, কাজে আমি এখন এত টাকা টিকিট কাটতে পারবো না, 3-4 সপ্তাহ দেখি, টিকিটের দাম যদি কমে তখন চিন্তা ভাবনা করবে। প্রতিবেশী খুবই অফেন্ডেড হলো, কিন্তু কিছু করার নেই। ভদ্রলোক সেই ডায়েরিটা নিয়ে আসতে বললেন, প্রতিবেশী নিয়ে এলো ডায়েরিটা। ডায়েরির শেষ পাতায় উনি লিখলেন আমি চলে যাচ্ছি, সব কিছু প্রিপেড, আমার মানে জন্যে কারুর কোনো খরচ নেই, সবাইকে মুক্তি দিয়ে গেলাম, এরকম আর কি লিখে গেলেন। এবং তারপর ভদ্রলোক মারা যায়। মারা যাওয়ার পর প্রতিবেশী আবার ছেলেকে ফোন করলো যে তোমার বাবা আর নেই, তুমি এবার এসো। ছেলে বলল এখন ঠান্ডা ঘরে রেখে দিন, এক্ষুনি আমি তো যেতে পারবো না, বললামই তো আমার প্রজেক্টের ব্যাপার আছে, প্রজেক্টটাকে আগে সামলে তারপর যাব। মেয়েকে ফোন করতে মেয়ে বলল এখনো আমি টিকিটের দাম দেখছি, এখনো দেখছি কি করা যায়। ঠান্ডা ঘরে রাখা হলো ওনাকে, ওনার নিথর দেহ। তারপর ছেলে এলো, মেয়ে এলো, প্রতিবেশী বললেন মানে হ্যান্ড ওভার করে দিলেন সেই ডায়েরিটা। তারা পাতা উল্টে সব দেখতে পেল যে সবই বাবা প্রিপেড করে গেছে, তাদের জন্যে কিচ্ছু রেখে যাননি। রেখে যাননি মানে তাদের আশায় কিছু রেখে যাননি, তাদের ওপর ভরসা করে কিছু রেখে যাননি, সবই নিজেরটা নিজে মিটিয়ে দিয়ে গেছেন। আর ছেলে মেয়ে যখন এসছে তার আগে প্রতিবেশী আরও বিভিন্ন লোকদের জড়ো করে ওনাকে দাহ মানে ব্যবস্থা করে দিয়েছেন আর কি, দাহ করে দিয়েছে। তো ছেলে মেয়ে এসে মানে ওই ডায়েরিটা পড়ে হতবাক যে আমরা এতই কাজে ব্যস্ত ছিলাম যে বাবার ওপর একদমই ধ্যান দিতে পারিনি, বাবা সব কিছুই নিজেরটা নিজে মিটিয়ে দিয়ে গেল, এমনকি ফটোতে ফটো বাঁধিয়ে তাতে মালা অবধি বাবা খরচা করে দিয়ে গেছে। আর 500 টাকা ডায়েরির ভেতর রাখা, দুটো 500 টাকা ছেলেকে আর মেয়েকে দেওয়ার জন্যে, যে অনেক টাকা ভাড়া করে মানে খরচা করে তোরা এসছিস, সেই টাকা তো আর মেটানোর ক্ষমতা নেই, কিন্তু এয়ারপোর্ট থেকে যে বাড়ি এসছে, এবার বাড়ির থেকে যে আবার এয়ারপোর্টে চলে যাবে নিজেদের জায়গায় চলে যাওয়ার জন্যে, সেই ভাড়াটাও রেখে গেছে। তো এত ভালো লাগলো যে এটা প্রচুর মা বাবার কিন্তু না বলা কথা এই গল্পের মাধ্যমে ফুটে উঠেছে।
এবং এই কর্মফল যে কি সাংঘাতিক কর্মফল পাবে ছেলে মেয়ে, তারা না কেউ বুঝতে পারে না। যাদের জন্যে পৃথিবীর আলো দেখলো তাদেরকে সময় দিতে না পারাটা কতখানি যে পাপ কাজ। তারা তো তাদের পুরো সময়টা দিয়ে ওদেরকে বড় করেছে, তাই না? সবাই সবার কথাই বলছি। তারা বড় হয়ে কত বড় কেউকেটা হয়ে যায় যে তাদের আর সময় থাকে না মা বাবার জন্য। ব্যতিক্রম নিশ্চয়ই আছে, সবাই তো আর সমান না, কিন্তু বেশিরভাগই এরকম। আমার খুব ইচ্ছে হচ্ছিল তোমাদের সঙ্গে গল্পটা শেয়ার করতে, কিন্তু এত বড় না, আমি তো নাটশেলে বললাম, ব্যাপারটা অনেকটা, তোমরাই বোর হয়ে যাবে শুনতে শুনতে। যাই হোক, চলো খাই আমি, আর তারপরে তো ম্যাগিকে খাওয়াবো, চান করব। তো ভিডিওটাকে আর বাড়াচ্ছি না, এই অবধি থাক। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। এত অবধিও যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর খুব সাবধানে থেকো, ভালো থেকো। লাভ ইউ অল।